আজকের ব্লগটা আমাদের জন্য অনেক স্পেশাল। সকাল থেকেই একটা আলাদা এক্সাইটমেন্ট ফিল করছিলাম, কারণ আজকে আমরা যাচ্ছি নাসা দেখতে। মনে আছে ছোটবেলায় টিভিতে রকেট লঞ্চ দেখতাম আর মনে মনে ভাবতাম, ইস যদি একবার নাসা দেখা যেত। তখন অবভিয়াসলি বুঝতাম না যে নাসা অ্যাকচুয়ালি কোথায়, কিভাবে যাওয়া যায়, কিন্তু স্বপ্নটা ছিল। আজ আমরা যাচ্ছি স্পেস সেন্টার হিউস্টন, যা হলো নাসার একটা অফিশিয়াল ভিজিটার সেন্টার। অনেস্টলি বলতে গেলে এটা আমার জন্য শুধু একটা ট্যুর না, এটা একটা চাইল্ডহুড ড্রিম ফুলফিল হওয়ার মতো ফিলিং। আমাদের জার্নি স্টার্ট হলো দ্য উডল্যান্ডস থেকে। সকালবেলা ওয়েদারটা ছিল একদম পারফেক্ট, হালকা রোদ্দুর, ক্লিয়ার স্কাই, একদম রোড ট্রিপের জন্য আইডিয়াল। জিপিএসে লোকেশন সেট করলাম স্পেস সেন্টার হিউস্টন। ডিস্টেন্স মোটামুটি 1 ঘন্টার মতো। ড্রাইভ করতে করতে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছিলাম টেক্সাসের টিপিক্যাল ল্যান্ডস্কেপ, বড় বড় ট্রিজ, ওয়াইড হাইওয়েজ আর একটা কাম সাবারবান ভাইব। দ্য উডল্যান্ডস থেকে বের হওয়ার পর আস্তে আস্তে সিটি ট্রাফিক বাড়তে লাগলো। একটা মোমেন্টে দূর থেকে হিউস্টন ডাউনটাউন স্কাইলাইনটা দেখা গেল। ওই টল টল স্কাই স্ক্রেপার্স দেখতে একদম সিনেম্যাটিক লাগছিল। আর জার্নির মধ্যেই আমরা একটা খুব উইয়ার্ড কার স্পট করলাম। পিছনের স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছিল যেন কোনো স্কাইফাই মুভি থেকে বের হয়ে এসছে। টেক্সাসে এমন মডিফাইড কার দেখা আনইউজুয়াল না, কিন্তু এটা ডেফিনেটলি আমাদের জার্নিকে আরও ইন্টারেস্টিং করে দিল। ফাইনালি জিপিএস অ্যানাউন্স করলো, ইউ হ্যাভ অ্যারাইভড অ্যাট ইউর ডেস্টিনেশন। আর সামনে দেখতে পেলাম স্পেস সেন্টার হিউস্টনের এন্ট্রেন্স, হিউজ সাইনবোর্ড, ওয়াইড পার্কিং এরিয়া আর চারপাশে নাসা রিলেটেড ডেকোরেশনস। এটা শুধু একটা মিউজিয়াম না, এটা হলো হিউম্যান স্পেস এক্সপ্লোরেশনের একটা সেলিব্রেশন। তারপর আমরা ঢুকলাম স্পেস স্টেশন গ্যালারিতে। এটা হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রিলেটেড একটা হিউজ এক্সিবিট এরিয়া। ভিতরে ঢোকার সাথে সাথে দেখলাম বিভিন্ন অ্যাস্ট্রোনট স্পেস স্যুট ডিসপ্লে। প্রত্যেকটা স্পেস স্যুট আলাদা মিশনের জন্য ডিজাইন করা। কিছু স্যুট ইভিএ মানে স্পেস ওয়াকের জন্য, কিছু আবার লঞ্চ আর রি এন্ট্রির জন্য। ওগুলোর ভিতরে অক্সিজেন সিস্টেম, টেম্পারেচার কন্ট্রোল, কমিউনিকেশন সিস্টেম সব কিছু ইন্টিগ্রেটেড। মিশন স্কেচ বাচ্চাদের এনগেজ রাখার জন্য বানানো। বাচ্চারা এখানে কালার্স নিয়ে বিভিন্ন আউটলাইন স্কেচ করে ফিল ইন করতে পারে। তারপর আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ শো দেখলাম, যেখানে এক্সপ্লেন করা হচ্ছিল অ্যাস্ট্রোনটসরা স্পেসে কিভাবে থাকে, জিরো গ্র্যাভিটিতে কিভাবে খায়, ঘুমায় বা কাজ করে, সব কিছুর ডেমনস্ট্রেশন ছিল। এক্সাম্পল হিসেবে দেখালো যে অ্যাস্ট্রোনটরা ওয়ালের সাথে স্লিপিং ব্যাগ অ্যাটাচ করে ঘুমায়। কারোর মাথা নিচে পড়ে না, কারণ স্পেসে আপ ডাউন কনসেপ্টটাই নেই। নেক্সট সেকশন ছিল লুনার এক্সিবিটস, মানে মুন রিলেটেড সব হিস্ট্রি। এখানে মেইনলি ফোকাস করা হয়েছে অ্যাপোলো মিশনসের উপর। একটা সেকশন এখানে দেখানো ছিল স্যাটার্ন 5 রকেটের ইঞ্জিনিয়ারিং। এটা হলো ওই ম্যাসিভ রকেট যেটা মানুষকে মুনে নিয়ে গেছিল। রকেটটা এত পাওয়ারফুল ছিল যে লঞ্চের সময় 7.5 মিলিয়ন পাউন্ডস থ্রাস্ট জেনারেট করতো। তারপর ছিল লুনার ল্যান্ডারের মডেল, যেটা মুন সার্ফেসে ল্যান্ড করতো। এখানে ডিটেলে এক্সপ্লেন করা ছিল যে অ্যাস্ট্রোনটরা কীভাবে মুনে নামতো, স্যাম্পল কালেক্ট করতো আর আবার রকেটে ফিরে আসতো। মুনের রক স্যাম্পেলও ডিসপ্লেতে ছিল। ওইগুলো দেখতে ছোট স্টোনের মতো, কিন্তু সায়েন্টিফিক ভ্যালু অনেক। কারোর এটা যে শুধু পাথর, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যানাদার ওয়ার্ল্ডের পিস। আমরা তারপরে একটা সেকশনে গেলাম যেখানে লেখা ছিল টাচ দ্য মুন। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা হয়তো কোনো রেপ্লিকা বা মডেল হবে, কিন্তু কাছে গিয়ে দেখি যে এটা রিয়েল মুন রক। হ্যাঁ, লিটারেলি মুন থেকে আনা একটা রক এখানে ডিসপ্লে করা আছে, আর ভিজিটার্সরা এটা টাচ করতে পারে। অনেস্টলি বলতে গেলে ওই মোমেন্টটা আমার জন্য একদম আনরিয়েল ছিল। লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে আমার টার্ন এলো। গ্লাসের মধ্যে একটা স্মল ওপেনিং ছিল, যেখানে হাত দিয়ে রকটা টাচ করা যায়। যখন আমি হাত দিয়ে রকটা টাচ করলাম, মনে হচ্ছিল এটা সেই মুন যেটা আমরা প্রতিদিন রাতে আকাশে দেখি। ছোটবেলায় যেটা আমরা শুধু গল্পের মতো ভাবতাম, আজকে আমি সেটার একটা পিস টাচ করছি। টাচ দ্য মুন সেকশনের পাশেই ছিল মুন মিনারেলস এক্সিবিট।
এখানে ডিটেলডভাবে এক্সপ্লেন করা ছিল যে মুনের সার্ফেসে কী কী মিনারেলস পাওয়া যায়। গ্লাস ডিসপ্লের মধ্যে ছিল ছোট ছোট লুনার রক স্যাম্পলস আর তার সায়েন্টিফিক এক্সপ্লেনেশনস। মুনের রকস মোস্টলি তৈরি হয়েছে বেসল্ট দিয়ে। এটা এক ধরনের ভলক্যানিক রক। সায়েন্টিস্টরা বলেন যে অনেক আগে মুনের সার্ফেসে ম্যাসিভ ভলক্যানিক অ্যাক্টিভিটি ছিল, তার জন্যই ওই বেসল্ট রকগুলো ক্রিয়েট হয়েছে। তার সাথে ছিল অ্যানর্থোসাইট নামের একটা মিনারেল, যেটা মেইনলি মুনের হাইল্যান্ড এরিয়াতে পাওয়া যায়। ইন্টারেস্টিং জিনিস হলো মুনের সয়েলকে বলা হয় লুনার রেগোলিথ। এটা বেসিক্যালি মিলিয়নস অফ ইয়ার্স ধরে অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্টের জন্য ব্রোকেন রক, ডাস্ট আর টাইনি পার্টিকেলস দিয়ে তৈরি একটা লেয়ার। এখানে ডিসপ্লেতে দেখলাম যে লুনার ডাস্ট কতটা শার্প আর রাফ। আর্থের বালির মতো স্মুথ না, কারণ মুনে উইন্ড বা ওয়াটার নেই যে পার্টিকেলসগুলোকে স্মুথ করবে। তাই প্রত্যেকটা পার্টিকেল অলমোস্ট গ্লাসের মতো শার্প। সায়েন্টিস্টরা এই মিনারেল স্টাডি করে মুনের জিওলজিক্যাল হিস্ট্রি বুঝতে পারে, কীভাবে মুন ফর্ম হলো, কীভাবে ইভলভ হলো, সব কিছুর ক্লু এই রক্সের মধ্যেই লুকোনো। এখানে মার্সের এক্সিবিটও আছে, বাট ওটা বন্ধ ছিল আনফর্চুনেটলি, তাই দেখতে পাইনি। আমরা গেলাম স্পেস শাটল এক্সপিরিয়েন্স সেকশনে। এখানে শুধু স্পেস শাটল বাইরে থেকে দেখার অপরচুনিটি না, আমরা অ্যাকচুয়ালি স্পেস শাটলের ভেতরে ঢুকতে পেলাম। যখন ভেতরে ঢুকলাম, প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো ককপিট এরিয়া। ককপিটের সামনে পুরো ওয়াল জুড়ে ছিল কন্ট্রোল প্যানেলস, বাটনস, সুইচেস, স্ক্রিনস আর ইন্ডিকেটার্স। গাইড এক্সপ্লেনেশনে বলা হলো যে প্রত্যেকটা সুইচের বাটন একটা স্পেসিফিক পারপাস আছে। লঞ্চ কন্ট্রোল, নেভিগেশন, কমিউনিকেশন, লাইফ সাপোর্ট সিস্টেম, টেম্পারেচার কন্ট্রোল, সব কিছুর আলাদা আলাদা সিস্টেম আছে। এতগুলো কন্ট্রোল দেখে আমার মাথায় একটা জিনিসই আসছিল, অ্যাস্ট্রোনটদের কতটা ট্রেনিং লাগে এই সব কিছু অপারেট করতে। ককপিটের সিটগুলোও দেখতে পেলাম। লঞ্চের সময় অ্যাস্ট্রোনটরা এখানেই বসে থাকে। সিটগুলো স্পেশালি ডিজাইন করা যাতে রকেট লঞ্চের সময় হিউজ ফোর্স হ্যান্ডেল করতে পারে। তারপর আমরা শাটেলের আরেকটা সেকশনে গেলাম, যেখানে অ্যাস্ট্রোনট মডেলস ক্রিয়েট করা ছিল। ওইগুলো ম্যানেকিন টাইপ হলেও পজিশনগুলো একদম রিয়েল লাইফ সিচুয়েশনের মতো করে বানানো। কিছু অ্যাস্ট্রোনট মডেল দেখলাম জিরো গ্র্যাভিটিতে ফ্লোট করার মতো পজিশনে, কেউ কম্পিউটার প্যানেলে কাজ করছে, কেউ ইকুইপমেন্ট চেক করছে। এখানে বেসিক্যালি শো করা হয়েছে যে অ্যাস্ট্রোনটরা স্পেসে থাকার সময় ডেলি কী কী কাজ করে। স্পেস শাটলের ভিতরে জায়গাটা খুব বেশি বড় না, তাই অ্যাস্ট্রোনটদের সব মুভমেন্ট প্ল্যান্ড থাকে। আর জিরো গ্র্যাভিটিতে সব কিছু ভেলক্রো বা স্ট্র্যাপ দিয়ে অ্যাটাচ করা থাকে যাতে ফ্লোট করে হারিয়ে না যায়। এখানে দাঁড়িয়ে আমার মনে হলো টিভিতে শাটল দেখা আর শাটলের ভিতরে দাঁড়িয়ে থাকা কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এটা শুধু একটা স্পেস ক্রাফট না, এটা একটা ফ্লোটিং ল্যাবরেটরি। এখানে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং আর হিউম্যান কারেজ একসাথে কাজ করে। অনেস্টলি এই সেকশনটা দেখার পর অ্যাস্ট্রোনটদের জন্য রেসপেক্ট আরও অনেক বেড়ে গেল। তারপর আসলো আজকের ভ্লগের গ্র্যান্ড হাইলাইট। আমরা জয়েন করলাম একটা স্পেশাল ট্রাম ট্যুর, যেটা ভিজিটারদের নিয়ে যায় নাসার কিছু হিস্টোরিক ফ্যাসিলিটি দেখাতে। আমরা একটা ওপেন ট্রামের মতো ভেহিকেলে বসলাম। গাইড আমাদের সাথে ছিল আর সে পুরো জার্নি জুড়ে ইন্টারেস্টিং ফ্যাক্টস শেয়ার করছিল। ট্রাম আস্তে আস্তে নাসা ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাচ্ছিল। দুই পাশে হিউজ বিল্ডিংস, রিসার্চ ফ্যাসিলিটিস আর ট্রেনিং এরিয়াস দেখা যাচ্ছিল। গাইড বলছিল যে এখানেই অনেক ইম্পর্টেন্ট মিশনস প্ল্যান করা হয়েছে, ইনক্লুডিং দ্য লেজেন্ডারি অ্যাপোলো মিশন প্রোগ্রামস। কিছুক্ষণ পরে ট্রাম আমাদের নিয়ে গেল একটা ভেরি স্পেশাল বিল্ডিংয়ে। এখানে ছিল হিস্টোরিক মিশন কন্ট্রোল রুম, ওই ফেমাস কন্ট্রোল সেন্টার যেখান থেকে ইঞ্জিনিয়ার্স আর ফ্লাইট কন্ট্রোলার্স অ্যাস্ট্রোনটদের সাথে কমিউনিকেশন মেনটেন করত। এই রুমটা স্পেশালি ফেমাস কারণ এখানেই বসে সায়েন্টিস্টরা মনিটর করেছিলেন অ্যাপোলো 11 মিশন, যেই মিশনে ফার্স্ট টাইম মানুষ মুনে ল্যান্ড করেছিল। রুমে ঢোকার সাথে সাথে একটা নস্টালজিক ভাইব ফিল হলো। সামনে রোজ অফ ওল্ড স্কুল কম্পিউটার কনসোলস, স্ক্রিনস আর কন্ট্রোল প্যানেলস, সব দেখে মনে হচ্ছে যে ফ্রোজেন ইন টাইম। গাইড এক্সপ্লেন করছিল যে প্রত্যেকটা কনসোলের সামনে একজন ফ্লাইট কন্ট্রোলার বসে থাকতো। কেউ প্রপালশন মনিটর করতো, কেউ নেভিগেশন, কেউ কমিউনিকেশন আর কেউ লাইফ সাপোর্ট সিস্টেমস। যখন মুন ল্যান্ডিং হচ্ছিল, এই রুমে লিটারালি হান্ড্রেডস অফ ইঞ্জিনিয়ার্স একসাথে কাজ করছিল। সবাই ফোকাস করে ছিল একটাই গোলে,
অ্যাস্ট্রোনটদের সেফভাবে মুনে নামানো আর আবার পৃথিবীতে ফিরিয়ে আনা। রুমের ওপর একটা হিউজ স্ক্রিন ছিল যেখানে মিশন ডেটার লাইভ ফিড শো করা হতো। গাইড বলল যে যখন অ্যাস্ট্রোনট নীল আর্মস্ট্রং মুনে প্রথমবার পা দিলেন তখন এই কন্ট্রোল রুমে এক্সাইটমেন্ট লেভেল ইমাজিন করা যায় না। সেই হিস্টোরিক মোমেন্টে নাসার টিম সবাই এখানে ছিল। এখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে টাইমটা সাডেনলি 1969-এ চলে গেছে। ইম্যাজিন করো ওই এক্স্যাক্ট রুম থেকে মানুষ মুনে ল্যান্ড করার হিস্টোরিক মোমেন্ট লাইভ মনিটর করছিল। ওই মোমেন্টটা শুধু নাসার জন্য না, পুরো হিউম্যান কাইন্ডের জন্য একটা মাইলস্টোন ছিল। এই রুমটা একটা জাস্ট কন্ট্রোল রুম না, এটা হলো হিউম্যান অ্যাচিভমেন্টের একটা সিম্বল। এটা ছিল পুরো ট্যুরের মধ্যে একটা মোস্ট পাওয়ারফুল মোমেন্ট। আমাদের নাসা খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। দেখা হবে আবার, স্টে টিউন। ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। টাটা। টাটা।